বিএনপি সংস্কারের বিপক্ষে একটি মহল এমন অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, যারা নির্বাচন বিলম্বিত করতে চায় তারা গণতন্ত্র বা জুলাই বিপ্লবের পক্ষের শক্তি নয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই রাষ্ট্র সংস্কারে শুরু হয় দফায় দফায় আলোচনা। ঐকমত্য কমিশনের আলোচনায় যোগ দিয়ে মতামত দিচ্ছে বিএনপিও। জুডিশিয়ারির ক্ষেত্রে, অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে, দুদকের ক্ষেত্রে এবং আরও অন্যান্য ক্ষেত্রে যেমন নির্বাচনী ব্যবস্থার ক্ষেত্রে বহু জায়গায় আমরা একমত হয়েছি। সংস্কার ইস্যুতে বিএনপির সবশেষ মতামত তুলে ধরতে গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে রোববার আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। এতে দলটির মহাসচিব জানান, বাস্তবায়নযোগ্য না হওয়া সত্ত্বেও জাতীয় ঐক্যের স্বার্থে অনেক সংস্কার প্রস্তাবে একমত হয়েছে বিএনপি। স্বৈরাচার ও ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে আমরাই সবচেয়ে সক্রিয়। ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানকে অধিক ক্ষমতা দিলে যেমন ফ্যাসিবাদ কায়েম হয়, ঠিক তেমনি নির্বাচিত সরকার এবং সংসদকে ক্ষমতাহীন করলে রাষ্ট্র দুর্বল, ভঙ্গুর ও অকার্যকর হয়। সংস্কার সম্পর্কে বিভিন্ন রকম আপনার কথা বলছেন যেগুলো সঠিক নয়। বিএনপি সম্পর্কে একটা ভুল ব্যাখ্যা দেওয়া, তার সম্পর্কে আপনার বিরূপ মনোভাব সৃষ্টি করার চেষ্টা, এটাতে লাভ হবে না। নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায় তারা নিশ্চয়ই গণতন্ত্রের পক্ষের শক্তি নয়, তারা নিশ্চয়ই জুলাই আগস্টের বিপ্লবের পক্ষের শক্তি নয়। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়েও দলের অবস্থান তুলে ধরে বিএনপি। কোনো ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রীর আসনে বহাল থাকবেন না। এটা সাথে আমরা এটা বলেছি, প্রধানমন্ত্রী এবং সংসদ নির্বাহী বিভাগকে কার্যকরভাবে সরকার এবং রাষ্ট্র পরিচালনার স্বার্থে তার কর্মপরিধির মধ্যে অন্য কোনো অর্গান এবং অন্য কোনো বডি সৃষ্টি করে যাতে তার কর্মকাণ্ডকে ব্যাহত না করে, সেই জন্য আমরা এনসিসি জাতীয় কোনো ধারণার সাথে একমত হইনি। এটাই ছিল আমাদের শর্ত। কোনো বিশেষ দলের সুবিধা নয়, দেশের স্বার্থে সংস্কার প্রয়োজন বলে জানান দলটির নেতারা। আমরা সংস্কারের প্রস্তাবও আমরা দিয়ে রাখছি। আমরা বিচারের ব্যাপারে আমরা বহু আগে বলেছিলাম যে আরেকটা ট্রাইব্যুনাল করা হোক। আমরা বহু আগে বলেছিলাম আর কি যে ইনভেস্টিগেশন অফিসারগুলো আরও বেশি করে নিয়োগ করা হোক, শোনা হয় নাই। কিছু বিষয়ে ভিন্নমত থাকলেও কমিশনের বেশিরভাগ সুপারিশের সঙ্গে বিএনপি একমত বলে জানিয়েছেন দলটির নেতারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর বনানী থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের সদস্য ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই যেটি জানতে চাচ্ছি যে একটি বড় দল হিসেবে সংস্কার বিষয়ে যেসব বিষয়ে বিএনপির দ্বিমত রয়েছে সেগুলো আসলে কতটা সমাধানযোগ্য? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমত, সবকিছুই সমাধানযোগ্য এবং সমাধান যদি আমরা সমাধান বলতে কি বুঝি সেটা যদি আগে চিন্তা করি দেন এই বিষয়টা নিয়ে কথা বলবো। প্রথমত হচ্ছে, আমি এই ঐকমত্য কমিশনে বসেছি প্রত্যেকটা দল মিলে। ঐকমত্য কমিশন অনেকগুলো প্রস্তাব সামনে নিয়ে এসছে। কেউ কি আশা করছি যে ঐকমত্য কমিশন যা বলেছে শতভাগ সবাই একমত হয়ে মেনে নেবে? সেটা তো আশা করা যায় না। তাহলে আলোচনারই তো কোনো প্রয়োজন থাকে না। তার অর্থ হলো, যেসব বিষয়ে সকলে এখন একমত হতে পারি সেই বিষয়গুলো নিয়ে এখন সমাধান হয়ে যাবে। বাকি বিষয়গুলো পরবর্তীতে আরো পর্যালোচনার প্রয়োজন হবে, দলগুলোর ভিতরে আরো এই বিষয়ে আলোচনা হবে। রাষ্ট্র গঠন হওয়ার পরে দলীয় নির্বাচিত সরকার যখন আসবে তারা আরো অনেক বিষয় এগুলো নিয়ে সামনে আলোচনা করবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সংস্কারের সূচনাটা হয়ে গেল। সংস্কার যখন একটা পর্যায়ে এই নির্দলীয় সরকার একটা পর্যায়ে নিয়ে যাবে, সেই পর্যায় থেকে পরবর্তী নির্বাচিত সরকার এটা ক্যারি করবে। এবং যেহেতু সবাই আমরা জানি একটা খণ্ডকালীন সরকারের পক্ষে সবকিছু একসাথে সমাধান করে ফেলতে পারবে না, এটা বাস্তবতার সাথে মিলে না। ওনারা যে সূচনাটা করেছে, এই সূচনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কালচারের পরিবর্তন। আমরা সবাই মিলে যে একসাথে বসতে পারি, রাজনৈতিক দলগুলো মিলে যে সবাই একসাথে মিলে কাজ করতে পারে, দিনের পর দিন এক টেবিলে বসে আলোচনা করতে পারি, এই কালচারটা আমাদের রাষ্ট্রের ব্যবস্থা থেকে ধ্বংস হয়ে গিয়েছিল। সেই কালচারে আমরা আবার সূচনার মধ্যে আছি।
এবং এই জিনিসটাই পর্যায়ক্রমে আমরা এমন একটা পর্যায়ে নিয়ে যাব যেখানে সুষ্ঠু একটা সুন্দর পরিবেশ, আমাদের দেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন আমরা প্রতিটি পদক্ষেপে দেখতে পাবো। জি, আপনি বলছেন এই কালচারটা পর্যায়ক্রমে একটি ভালো জায়গায় যাবে। তো সেক্ষেত্রে আরেকটি বিষয় বলতে চাই যে জাতীয় ঐকমত্য কমিশনের অভিযোগ যে রাজনৈতিক দলগুলো সহায়তা করছে না, অন্যদিকে বিএনপি দাবি করছে যে ধীর গতিতে এগোচ্ছে কমিশন। এ বিষয়টা আপনার মূল্যায়ন জানতে চাই। কিছু বিষয়ে ধীর গতিতে হওয়া ভালো। আপনি সবকিছু তাড়াহুড়ো করলে, যেহেতু এটা একটা ছেড়ে খেলা নয়, এটা রাষ্ট্রের গঠনের বিষয়, কিছু কিছু বিষয়ে যদি সময় নিয়ে পর্যালোচনাটা প্রপারলি হয়, এতে দেরি হওয়াটাও ক্ষতির কোনো কারণ নেই। কিন্তু অন্যান্য দল সহযোগিতা করছে না, এটার সাথে আমি একমত না। বিএনপি থেকে শুরু করে সব প্রতিটি দল প্রতিটি দিন এই কমিশনের সাথে দীর্ঘদিন ধরে আলোচনা করছে, এবং কেউ কিন্তু প্রথম থেকে চাপিয়ে দেয়নি যে আমরা এই বিষয়ে, আপনারা যে প্রপোজাল দিয়েছেন এই বিষয়ে আমরা আলোচনাও করতে চাই না। আলোচনা হয়েছে দীর্ঘ 2 দিন 3 দিন একই বিষয়ে আলোচনা হয়েছে। কিন্তু আমার নিজস্ব একটা অবস্থান থাকতে পারে, বিএনপির দলীয় কিছু অবস্থান আছে, অন্যান্য দলের তাদের দলীয় কিছু অবস্থান আছে। সেখান থেকে তারা যদি মনে করে যে তাদের অবস্থানের সাথে এই প্রপোজালটা সাংঘর্ষিক, অথবা তারা এটা পূর্ণাঙ্গভাবে মেনে নিতে পারে না, এটাও তো গণতান্ত্রিক চর্চা। আপনি তো সবার মতামতটা নেয়ার জন্যই এই আলোচনা। তো এই ক্ষেত্রে সহযোগিতা করছে না, এটাও আমি একমত না। আবার ধীর গতিতে চলাটাও আমি এটাকে সমস্যা মনে করি না। মূলত আসলে কোন কোন ইস্যুতে সংস্কারে ঐকমত্য হচ্ছে না বলে আপনি মনে করেন, আর এ বিষয়ে কোন পক্ষকে আপনি কি ধরনের ছাড় দেওয়ার পরামর্শ দিতে চান? আমার কাছে মনে হয় কোনো কিছু আমি এভাবে হুট করে রেফারেন্স দেওয়া উচিত না, যেহেতু আমি নিজেই সংবিধান সংস্কার কমিশনে কাজ করেছি। আমরা যে প্রপোজালগুলো দিয়েছি, আমাদের নিজস্ব একটা চিন্তাধারা ছিল যে আমরা সবকিছু এক একদিনেই সব আমাদের গ্রহণ করবে সব রাজনৈতিক দল, এটা আমরা নিজেরাও মনে করিনি। আমরাও ভেবেছি যে আমরা সব বিষয় উন্মুক্ত করে দিয়েছি, আমরা সব বিষয়ে আমরা রেকমেন্ডেশন দিয়েছি। কিন্তু কিছু কিছু বিষয় আমরা নিজেরাও জানি এটা আরো সময়ের সাথে সাথে এটা আসবে। বিশেষ করে একটা বিষয় বোধহয় আমার ব্যক্তিগত অবজারভেশন হচ্ছে, এই আলোচনাটাতে স্থানীয় সরকারের যে আমাদের প্রস্তাবগুলো ছিল সংবিধান বিষয়ে, সেই বিষয়গুলো যথাযথভাবে এখনো আলোচনা শুরু হয়নি। ওনাদের হয়তো এজেন্ডাতে সামনে থাকতে পারে, কিন্তু আমার মনে হয় স্থানীয় সরকারটা গণতান্ত্রিক উত্তরণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা রাষ্ট্রীয় কাঠামোকে আমরা উপর থেকে দেখি বলে আমরা মনে করি যে প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টারের পাওয়ার, এগুলো নিয়ে বেশি সময় আমরা দিচ্ছি। কিন্তু গ্রাসরুট পর্যায়ে সাধারণ মানুষকে যে প্রতিনিয়ত যে বিষয়টা সবচেয়ে বেশি তাকে মানে আহ, তার সাথে সম্পর্কযুক্ত, সেটা হচ্ছে স্থানীয় সরকার। এই বিষয়ে আমার মনে হয় প্রত্যেকটা দলকে নিয়ে আরো একটু সময় নিয়ে আলোচনা করা, সূচনা করা প্রয়োজন। ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়ে আপনার মূল্যবান মতামত তুলে ধরার জন্য। বাংলাদেশে কোনো জঙ্গিবাদ নেই, সবার সহযোগিতায় তা নির্মূল করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো 3 বাংলাদেশি জঙ্গি নয়, তাদের মূলত ভিসার মেয়াদ শেষ হয়েছিল। দেশেও জঙ্গিবাদের সঙ্গে এদের কোনো সম্পৃক্ততা নেই। তাদের ইমিগ্রেশন পুলিশ গ্রহণ করে এটিও এর কাছে হস্তান্তর করেছে। গত 10 মাসে দেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই বলেন তিনি। উপদেষ্টা আরও বলেন, এনবিআর এর সমস্যার কারণে রপ্তানিতে কিছুটা সমস্যা হয়েছে, তবে বর্তমানে সেই সমস্যা কেটেছে। বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নাই, এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নাই। আপনাদের সহযোগিতায় কিন্তু এখানে জঙ্গিবাদ নির্মূল করে দেওয়া হয়েছে। এটা ক্ষেত্রে আপনাদের ক্রেডিট সবচেয়ে বেশি। আপনারা সবাই মানে কোনো ধরনের, আপনারা এই যে গত 10 মাসে কোনো একটা ইনফরমেশন দিতে পারছেন জঙ্গিবাদের? যেহেতু নাই, আগে ছিল আপনারা দিচ্ছেন, এখন নাই আপনারা দেন না। পবিত্র আশুরা উপলক্ষে পুরান ঢাকার হোসাইনি দালান থেকে বের হয়েছে তাজিয়া মিছিল। এতে শিয়া সম্প্রদায়ের লোকেরা সাদা ও কালো পোশাক পরে হাতে নানান ধরনের পতাকা নিয়ে অংশ নিয়েছেন। মিছিলের সামনে রয়েছে কালো ব্যানার, লাল সবুজ নিশান, দুলদুল ঘোড়া, জারি তাজিয়া সহ আরো অনেক কিছু। মিছিলটি হোসাইনি দালান ইমামবাড়া উত্তর গেট থেকে বের হয়ে বকশিবাজার লেন, আলিয়া মাদ্রাসা রোড, নীলক্ষেত, ধানমন্ডি, 7 মসজিদ রোড হয়ে দুপুর 2:30টার দিকে আবারও ধানমন্ডি লেকে গিয়ে শেষ হবে।
মিছিল উপলক্ষে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র, ব্যাগ বহন ও আতশবাজি পটকা ফোটানোয় নিষেধাজ্ঞা জারি রেখেছে ডিএমপি। মুহররম মাসের শোকের দিন ইমাম হোসেন আলাইহিস সালাম আর সকল সঙ্গীদের নিয়ে শাহাদাত বরণ করেন। হাসান হোসেন আমাদের জন্য অনেক কষ্ট করছে, তো ওনার জন্য কি আমরা একটু কষ্ট করতে পারবো না? এটার জন্য আমরা মিছিলে শরীক হয়েছি। আমরা বাপদাদার বছর থেকে এটা দেখাইছি, কথা বলছেন না, এই আমরাও পালন করতেছি। এটা শোক পালন, বছরে একবার। শোকের কারণে আসছি। ইমাম হোসেন যে আত্মহুতি দিয়েছেন, আমাদের জন্য জীবন দিয়েছেন, এটা হলো সবচেয়ে বড় পাওনা। তাজিয়া মিছিল নিয়ে আরো জানাতে রাজধানীর আজিমপুর এলাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, আমরা দেখছিলাম যে বৃষ্টির মধ্যেও যথাযোগ্য ধর্মীয় ভাবগান্ধিতে তাজিয়া মিছিল যোগ দিয়েছেন শিয়া সম্প্রদায়ের লোকেরা, তো এখন কি পরিস্থিতি দেখছেন মিছিলের? দেখুন, আমি যে মিছিলটিতে আছি, এই মিছিলটি সেই সকাল 10টা থেকে আসলে শুরু হয়েছে এবং এখনো সেই মিছিলটি আসলে চলছে। যদি আমরা বলি প্রায় 3 থেকে 4 ঘন্টা হতে চললো। এই মিছিলে যারা অংশ নিয়েছেন, মাঝে বৃষ্টি নেমেছে, কিন্তু তাতে তাদের যে শোকের মাতম এবং যে উদ্দেশ্যে তারা এই মিছিলটি শুরু করেছেন সেটি কিন্তু আসলে তাদের সেই জায়গা থেকে তারা এখন পর্যন্ত আসলে সরেননি। কিছুক্ষণ আগে এই মিছিলটি ছিল আসলে নিউ মার্কেট এলাকায়। নিউ মার্কেট থেকে এই মিছিলটি এখন সায়েন্স ল্যাবরেটরির যে জায়গাটি আছে, মোড়টি আছে, সেই সায়েন্স ল্যাবরেটরি আসলে পার হয়ে যাচ্ছে। এই মিছিলে যারা অংশ নিচ্ছেন তারা বলছেন যে এই মিছিলটি আসলে হচ্ছে শোক। এই মিছিলটি অন্যায়ের যে প্রতিবাদ এবং সত্য প্রতিষ্ঠার জন্য এই মিছিল। এবং আপনি জানেন যে 61 হিজরি আজকের এই দিনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি দহিত্র হযরত হুসাইন, ইমাম হুসাইন, তিনি শাহাদাত বরণ করেন এবং তিনি আসলে সত্য প্রতিষ্ঠা করতে গিয়ে, ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন, যে কারণে তাকে শাহাদাত বরণ করতে হন। এবং তার যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগে কে সমুজ্জিত রাখতে আজকের এই মিছিলটি আসলে বহু বছর ধরে হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় আজকেও সকাল থেকে যে হোসনি দালান, সেই হোসনি দালান থেকে মিছিলটি আসলে বের হয় এবং সেই মিছিলটি এখনো চলছে। জিকাতলাতে গিয়ে এই মিছিলটি মূলত আসলে শেষ হবে বলে আমরা কিন্তু আসলে জানতে পেরেছি। এবং আমরা যেটি দেখছিলাম এবং আয়োজক কমিটির সাথে কথা বলে যেটি জানতে পারছিলাম, যারা বলছেন যে 6 থেকে 7 হাজার মানুষ আজকের এই মিছিলে অংশগ্রহণ করেছেন এবং এই মিছিলকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা এখানে আসলে জোরদার করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে সেনা সদস্যদের পাশাপাশি র্যাব সদস্য, পুলিশের সদস্য, পোশাকে পুলিশের সদস্য, গোয়েন্দা পুলিশ, সাদা পোশাকের পুলিশ, সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা আসলে নেওয়া হয়েছে। হাই হোসেন, হাই হোসেন ধ্বনিতে মাতম তুলছেন এই মিছিলে অংশ নেওয়া হাজার হাজার মানুষ এবং তারা বলছেন যে ইমাম হোসেনের যে আত্মত্যাগ, অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে এবং সত্য সুন্দরের পথে চলতে প্রেরণা যোগাবে তাদেরকে। এবং আজকের এই যে 10 মহরম, এই 10 মহরম শুধুমাত্র তাজিয়া মিছিলটি তাৎপর্যপূর্ণ নয়, আজকের এই 10 মহরম অনেক তাৎপর্যপূর্ণ ঘটনা এখানে দিনে রয়েছে, যে কারণে আজকে নফল রোজা, নফল নামাজ এই আদায় করেন ধর্মপ্রাণ মুসলিমরা। সব মিলিয়ে যেটা আসলে বলা হয় যে তাজিয়া মিছিল। ধন্যবাদ আদিলুর রহমান। পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল চলছে, সেখান থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আদিলুর রহমান। সারা দেশে পালিত হচ্ছে পবিত্র আশুরা। বিভিন্ন জায়গায় তাজিয়া মিছিল করছে শিয়া সম্প্রদায়। এতে শোকাবহ কারবালার ঘটনা স্মরণ করেন তারা। পাশাপাশি মুসলিমদের উপর নির্যাতন বন্ধে এক হওয়ার আহ্বান জানানো হয়। রোববার সকালে চট্টগ্রাম নগরীর সদরঘাট ইমামবাড়া থেকে পবিত্র আশুরা উপলক্ষে বের হয় তাজিয়া মিছিল। নগরীর নিউ মার্কেট, জিপিও, কোতোয়ালি মোড় সহ গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে আসে মিছিলটি।
হাই হোসেন মাতুমে কারবালার মর্মান্তিক ঘটনা স্মরণ করে শিয়া সম্প্রদায়ের মুসলিমরা। এ সময় সারা বিশ্বে মুসলিমদের উপর নির্যাতন বন্ধে মুসলিম দেশগুলোকে এক হওয়ার আহ্বান জানানো হয়। ওনার সাথে যে অন্যায়টা হয়েছিল সেই অন্যায়ের মাধ্যমে যেভাবে আপনার শহীদ হলেন সেটাকে স্মরণ করার জন্য এবং সত্যকে উন্মোচন করার জন্য আমরা শুকরিয়া করি। যে কাজটা কারবালার মধ্যে ইমাম হুসেন করেছেন, ইয়েজিদের হাতে হাত দেন নাই, গলা দিয়েছেন, কিন্তু ইসলামকে নত করে নাই। সেই আমরা মেসেজটা সবার কাছে দিতে চাই। আমরা জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াবো এবং আমরা ঐক্যবদ্ধ মুসলিম উম্মাহ যেই নামই হোক না কেন, যেই ব্যানার জার্সিতে হোক না কেন, শিয়া সুন্নি বা বিভিন্ন নামে, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই স্লোগানে আমরা ঐক্যবদ্ধ হব। পাক পাঞ্জাতন পরিষদের উদ্যোগে তাজিয়া মিছিল বের হয় বরিশালে। এ সময় ধর্মীয় স্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন, রঙিন পতাকা বহন করে শিয়া সম্প্রদায়ের মুসল্লিরা। শিয়া কিংবা সুন্নি নয়, সবাই আমরা মুসলমান, এটাই মোদের পরিচয়। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, রসুল আমাদের মুক্তির নেতা। আমি মনে করি বরিশালের মানুষ সবই এতে সম্পৃক্ত হইয়া উৎসাহ দিতেছে এবং আমাদের সাথে যোগদান করতেছে। খুলনার আঞ্জুমান এ পাঞ্জাতানি ইমামবাড়ি থেকে বের করা হয় শোক র্যালি। পরে আলোচনা সভায় শোকাবহ কারবালার ঘটনা তুলে ধরেন বক্তারা। এছাড়া রাজশাহীতে আশুরা উপলক্ষে নগরীর নিউ মার্কেট এলাকা থেকে শোক মিছিল বের করে বিশ্ব বাংলা ফাউন্ডেশন। কিশোরগঞ্জ ও রাজবাড়ীতেও তাজিয়া মিছিলে অংশ নেন কয়েক হাজার মুসল্লি। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জব্দ সম্পদ গোপনে বিক্রির অভিযোগ উঠেছে গুম খুনের পলাতক আসামি তারিক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে, যিনি গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা ও গুম খুনের মাস্টার মাইন্ড হিসেবে অভিযুক্ত। ক্রয় নথির চেয়ে গাজীপুরে তার পরিবারের দখলে থাকা জমি বহুগুণ বেশি, দাম নিয়েও আছে প্রতারণার অভিযোগ। গাজীপুরের ফাওকালে সুরক্ষিত এই বাড়িটি তারেক সিদ্দিকের। ভেতরে ডুপ্লেক্স ভবন, বিশাল পুকুর ও গাছপালা। বাংলাদেশ সমরাস্ত্র কারখানা ও টাকশালের পাশেই তার সম্পদ অন্তত 22 বিঘা, জানান স্থানীয়রা। কিন্তু নথিতে জমি মাত্র 5 বিঘা। মাঝে মধ্যে তারা আসতো রাত্রে, রোডের সাইডে আপনার 12 লাখ 14 লাখ টাকা দিয়ে এইটা, আর ওই যে সামনে একটা ছবি, দুইটা সহ 22 বিঘা। গাজীপুর সদরের বাঙ্গালগাছায় তারেক সিদ্দিকের ভাই রফিক সিদ্দিকের নামে আরেকটি বাগানবাড়ি। বিশাল এই বাড়িটি নথিতে 78 শতক হলেও দখলে 10 গুণেরও বেশি। প্রিন্সিপাল আবুল কাসেমের ছেলে বউর থেকে কিনা লেখে দল টল করে। গাজীপুরের কানাইয়া ভূমি অফিসের তথ্য মতে টিউলিপ টেরিটরির 2 একর 63 শতক জমির মালিক তার আরেক ভাই রফিক আহমেদ সিদ্দিক, যা শেখ রেহানার বাড়ি নামেই পরিচিত। মেয়ের নামে কোনো জমি জাতি নাই, এটা সব ডক্টর শফিক আহমেদ সিদ্দিকের নামে। দুদকের নথি বলছে গাজীপুরে তারেক সিদ্দিকের বাগানবাড়ি 2টি, ঢাকার গুলশানে একটি 7তলা বাড়ি, বসুন্ধরায় 3টি প্লট তার ও স্ত্রীর নামে, বাড়িধারায় 4টি ফ্ল্যাট ও একটি ফ্ল্যাটের একাংশ, গাজীপুরের আরেকটি 7তলা বাড়ির 4 ভাগের 1 ভাগ। এছাড়া গাজীপুর ও নারায়ণগঞ্জে তারেক দম্পতির 48 বিঘা জমি রয়েছে। 5 আগস্টের পর গুম খুনের পলাতক আসামি তারেক সিদ্দিকের গাজীপুরের জমি গোপনে বিক্রির কথা জানান স্থানীয়রা। এখন কাপাস মালিক কিনছে, টিআইবি বলছে কোনো সরকারি চাকরিজীবীর এত সম্পদ সন্দেহজনক। জব্দ সম্পদ বিক্রির তথ্য দ্রুত খতিয়ে দেখা দরকার। কর্তৃত্ববাদের বিকাশের কেন্দ্রবিন্দুতে যে সমস্ত শক্তিগুলো কাজ করেছিল তার মধ্যে অন্যতম একটি শক্তি ছিল এই ব্যক্তির। যে সম্পত্তিগুলো চিহ্নিত হয়েছে সংশ্লিষ্ট ব্যক্তির, সেগুলো জন্য অনতিবিলম্বে আদালতের নির্দেশের মাধ্যমে জব্দ করা হয়, যাতে করে এগুলো লেনদেন বন্ধ করা যায়। শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার দেবর তারেক সিদ্দিক, জাতীয় সংঘের তদন্ত প্রতিবেদনে যাকে উল্লেখ করা হয়েছে গুম খুনের অন্যতম মাস্টারমাইন্ড হিসেবে। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা সহ আরও 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে 2 মামলায় 14 জনকে গ্রেপ্তার করা হলো। শনিবার রাতে হাতিবান্ধা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূর নবী কাজল ও পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আসামি বেলাল হোসেন সহ 5 জনকে গ্রেপ্তার করা হয়। বুধবার রাতে পাটগ্রাম থানায় হামলা চালিয়ে 2 আসামিকে ছিনিয়ে নেওয়া ও পুলিশের উপর হামলার ঘটনায় পাটগ্রাম ও হাতিবান্ধা থানায় আলাদা 2টি মামলা করে পুলিশ। এতে 54 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত প্রায় 700 জনকে আসামি করা হয়েছে। জুলাই অভ্যুত্থানে পুলিশের গুলিতে মারা যান পোশাক শ্রমিক সুমন ইসলাম। পঞ্চগড়ের সুমন চাকরি করতেন আশুলিয়ার একটি গার্মেন্টসে। 5 আগস্ট শহীদ হন তিনি।
পরিবারের কাছে সুমন এখন কেবলই স্মৃতি। একমাত্র উপার্জনকারীকে হারিয়ে দিশেহারা স্বজনেরা। হত্যার ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি তাদের। পঞ্চগড়ের বোদা উপজেলার সুমন ইসলাম ঢাকায় কাজ করতেন একটি পোশাক কারখানায়। বৃদ্ধ মা বাবা আর 3 বোনের মুখে হাসি ফোটানোর স্বপ্ন ছিল তার। তবে জুলাইয়ের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5 আগস্ট আশুলিয়া গুলিতে মারা যান তিনি। 3 দিন পর মরদেহ পায় পরিবার। বছর পেরিয়ে গেলেও এখনও প্রতিদিন গ্রামের পথের দিকে তাকিয়ে থাকেন সুমনের মা বাবা। একমাত্র উপার্জনকারীকে হারিয়ে দিশেহারা তারা। এখন আমার সংসার উনি মাত্র ছিল, উনি সংসার পরিচালক করত। এখন আমি মনে করি সে মরে নাই, সে আছে, এই গান গাই আমি খালি। তার রূপ চেহারা আমি লক্ষ্য করলি, তার রূপ চেহারা দেখলে আমার কলিজা ফাটা যায়। আর কি কমু বাবা। হত্যায় জড়িত সবার বিচারের দাবি স্থানীয়দের। পরিবারগুলোকে আর্থিক সহায়তার দাবি জানান তারা। একটা ছেলে ছিল, সেই মারা গেছে। এখন তার বাবা মাকে দেখার মতন এবং কি আমরা এলাকাবাসী ছাড়া এবং আর কেউ নাই। যখনই আমরা শহীদ সুমনের বাসায় যাই, তার পরিবারের খোঁজ করতে যাই, যখন তার সন্তানরা তার পিতার মুখের দিকে তাকায়, সত্যি নিজেকে বড় অপরাধী লাগে। অভ্যুত্থানে হতাহতদের সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসক। এছাড়া জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, জেলা প্রশাসন সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও সহায়তা করা হচ্ছে বলেও জানান তিনি। সুমনের পরিবার সহ বাকি সকল শহীদ পরিবারকে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার আর্থিক প্রণোদনা প্রদান করেছি। এছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে এই পরিবারগুলোকে আর্থিক প্রণোদনা প্রদান করা হয়েছে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে পঞ্চগড়ে মারা যান 5 জন। ঢাকা ও আশেপাশের এলাকায় নিহত হন তারা। স্বজনদের দাবি, তাদের আত্মদান যেন বৃথা না যায়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে উত্তরাঞ্চলে 6ষ্ঠ দিনের মতো পদযাত্রা করছে এনসিপি। আজকের কর্মসূচি চাঁপাইনবাবগঞ্জে। জেলার শান্তিমোড় থেকে পদযাত্রা শুরু হবে। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখবেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এ বিষয়ে আরো জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, নির্ধারিত সময় তো পদযাত্রাটি শুরু করা যায়নি, তো এখন কেন্দ্রীয় নেতারা সবাই এসেছেন কিনা, প্রস্তুতি কেমন দেখছেন পদযাত্রার, আর পাশাপাশি কি কি কর্মসূচি আছে এই বিষয়ে একটু জানাবেন। দেখুন, আসলে নির্ধারিত সময় ছিল বেলা 11:30টায় পদযাত্রা হওয়ার কথা ছিল, কিন্তু আসলে বিভিন্ন কারণে আসলে এই পদযাত্রাটি নির্ধারিত সময়ে শুরু করা যায়নি। তবে বেলা 2টার সময় শান্তিমোড় থেকে আসলে এই পদযাত্রা শুরু হয় এবং এরই মধ্যে পদযাত্রাটি বড়ইন্দারা মোড়, গাবতলা মোড় এবং মার্কেট এলাকা হয়ে যেখানে সমাবেশ হবে সেখানে এসে শেষ হয়েছে। এখানে পদযাত্রায় নেতৃত্ব দিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, তার সঙ্গে ছিলেন তাদের সদস্য সচিব আক্তার হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। এরই মধ্যে নেতাকর্মীরা আসলে যে সমাবেশ হবে সেই সমাবেশের স্থলের মঞ্চে উঠেছেন এবং এখানে সমাবেশ থেকে শুরু হয়েছে এবং সমাবেশ থেকে হচ্ছে যে নেতারা বক্তব্য দিবেন। আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে চাঁপাইনবাবগঞ্জে আসলে এটি এনসিপি অর্থাৎ বৈষম্য বিরোধী যে আন্দোলন হলো সেই আন্দোলনের পর আসলে এটি প্রথম সমাবেশ। এর আগে নেতাকর্মীরা আসেননি, যে কারণে আসলে তারা এখানকার যে চাঁপাইনবাবগঞ্জে স্থানীয় নেতৃবৃন্দ রয়েছে এই নেতাকর্মীরা আসলে অধীর আগ্রহে এবং অনেক উৎসাহ নিয়ে অপেক্ষা করছিলেন এবং এই অপেক্ষার তাদের শেষ হয়েছে বলে আমাদেরকে জানাচ্ছেন। তারা যেটা বলছেন যে এই আন্দোলনের পর 1 বছর হয়ে গেল আসলে কেন্দ্রীয় নেতাদের তারা যেহেতু সঙ্গ পাননি, তারা সাক্ষাৎ পাননি, এইবার তাদের প্রথম সাক্ষাৎ হচ্ছে। তারা নেতাকর্মীদেরকে দেখবেন, তাদের সঙ্গে কথা বলবেন এবং তারা সমাবেশে যে দিক নির্দেশনা দিবেন সেই দিক নির্দেশনা অনুযায়ী আসলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। এরই মধ্যে আসলে মঞ্চে উঠেছেন দলের প্রধান নাহিদ ইসলাম, তার সদস্য সচিব আক্তার হোসেন, তারপরে উত্তরাঞ্চলের যে মুখ্য সংগঠক আছেন সার্জিস আলম এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সহ বেশিরভাগ কেন্দ্রীয় নেতাকর্মী আসলে উপস্থিত আছেন। আমরা সেটাই দেখেছি। তারা কিছুক্ষণের মধ্যে হয়তো বক্তব্য রাখবেন এবং এই বক্তব্যের শেষে এখানে যে সমাবেশ রয়েছে সেই সমাবেশটি শেষ করার পর তারা রাজশাহী যাবেন। রাজশাহীতে একই কর্মসূচি অর্থাৎ পদযাত্রা কর্মসূচি রয়েছে, বিকেলে সমাবেশ রয়েছে। এই সমাবেশ শেষ করার পরে তারা আরো পরবর্তী জেলাতে যাবেন এই কর্মসূচি নিয়ে। এনসিপির জুলাই পদযাত্রা নিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী ফয়সাল মাহমুদ।
রাজধানীর খিলক্ষেতে কাভার্ড ভ্যানের চাপায় নারীসহ সিটি কর্পোরেশনের 2 পরিচ্ছন্ন কর্মী নিহতের ঘটনায় আটক হয়েছেন ঘাতক চালক। জব্দ করা হয়েছে কাভার্ড ভ্যানটি। ভোর 5টার দিকে দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে খিলক্ষেত থানায়। তদন্তকারী কর্মকর্তা জানান, ঢাকা উত্তর সিটির 2 পরিচ্ছন্ন কর্মী ভোরে হোটেল লা মেরিডিয়ানের বিপরীত পাশের সড়কে ঝাড়ু দিচ্ছিলেন। ভোর 5টার দিকে উত্তরা থেকে আসা একটি দ্রুতগতি কাভার্ড ভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে 2 জন মারা যান। নিহতদের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়। নিহতরা হলেন আশরাফ আলী ও নেহার খাতুন। তারা খিলক্ষেত এলাকায় ভাড়া থাকতেন। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটিতে সাইফ পাওয়ারটেক যুগ শেষ হচ্ছে। দফায় দফায় মেয়াদ বাড়িয়ে 17 বছর ধরে এই টার্মিনাল পরিচালনার দায়িত্বে ছিল প্রতিষ্ঠানটি। সোমবার থেকে এই টার্মিনাল পরিচালনায় ড্রাই ডকের মাধ্যমে যুক্ত হচ্ছে নৌবাহিনী। বন্দর ব্যবহারকারীদের দাবি, সুষ্ঠু পরিচালনায় ব্যবসায়ীদের সামনে রোল মডেল হতে পারে এনসিটি। 2007 সালে নির্মিত চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় সাইফ পাওয়ারটেক আনুষ্ঠানিকভাবে যুক্ত হয় 2012 সালে। এরপর কয়েক দফা মেয়াদ বাড়িয়ে দায়িত্বে থেকেছে প্রতিষ্ঠানটি। সরকার পরিবর্তনের পর গেল 1 বছর বন্দরে সাইফ পাওয়ারটেক ও নতুন অপারেটর নিয়ে চলেছে নানা আলোচনা। বিদেশি অপারেটর নিয়োগ প্রশ্নে দুভাগে বিভক্ত বন্দর ব্যবহারকারী, রাজনৈতিক নেতৃত্ব, শ্রমিক কর্মচারী ও ব্যবসায়ীরা। অবশেষে সোমবার থেকে এই টার্মিনাল পরিচালনায় আসছে চিটাগং ড্রাই ডক। নৌবাহিনীর পরিচালনায় এই প্রতিষ্ঠানটি এতদিন জাহাজ রক্ষণাবেক্ষণের কাজ করলেও এবার প্রথম যুক্ত হচ্ছে টার্মিনাল পরিচালনায়। 7 তারিখ থেকে আমাদের নতুন অপারেটরের মাধ্যমে কাজ করতে হবে। তো আমরা সরকারের কাছে প্রস্তাব দিয়েছিলাম এবং সেই প্রস্তাব ইতিমধ্যে অনুমোদিত হয়েছে। আমরা চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডের সাথে 6 মাসের জন্য ডিপিএম করব এবং তারা অলরেডি কাজ বুঝে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। বন্দরে সিসিটি এনসিটিতে জনবল রয়েছে 2781 জন। তাদের দিয়েই এনসিটি পরিচালনা করবে ড্রাই ডক কর্তৃপক্ষ। বন্দর ব্যবহারকারীদের আশা, এতদিন ধরে শ্রমিক সংকট, ধীরগতি, মর্জিমাফিক কাজ করার যে প্রবণতা ছিল তা এবার বন্ধ হবে। 10 জনের গ্যাং বুক করছি, আমার কন্টেনারে কাজ করতে আসছে 3 জন 4 জন। আমার যেটা আধা ঘন্টায় লোড হয়ে যেত যে আমার ভ্যানটা, সেটা আমার 4 ঘন্টা লাগছে। এই সব থেকে আমরা বেরিয়ে আসতে না পারলে কে পরিচালনা করছে আসলে এটা খুব ম্যাটার করবে বলে আমি মনে করি। আমরা যেসব দেশের সাথে প্রতিযোগিতা করি, আমার কাস্টমাররা যেসব দেশের সাথে বিজনেস করে, প্রত্যেকের বন্দরগুলো কিন্তু বিশ্বমানের বন্দর। কিন্তু আমি যদি এই পিছিয়ে পড়া বন্দরে পড়ে থাকি, স্বাভাবিকভাবে আমি ব্যবসায়িকভাবে পিছিয়ে যাব। কারণ আমার বন্দরটা একটু এক্সপেন্সিভ হবে, কস্টলি হবে। কস্টলি হলে স্বাভাবিকভাবে কাস্টমারদের উপর একটা চাপ আসবে। গেল অর্থ বছরে বন্দরে মোট কন্টেইনারের 44 ভাগ হ্যান্ডলিং হয়েছে এনসিটিতে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। ধন্যবাদ।